দোতলার ঘরে থাকা মেয়েকে একতলা থেকে বাবা চিৎকার করে ডাক দিলেন, বাবু, ওপরে কেউ একজন রয়েছে, তুই তাড়াতাড়ি নিচে আয় আমার কাছে। এমন সময় মেয়েটা দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে যাবে, ঠিক সিঁড়ির পাশের ঘর থেকে অবিকল বাবার গলায় কেউ একজন মেয়েকে ডাক দিল, বাবু, নিচ থেকে যে ডাকছে ওটা আসলে আমি নই, তুই আমার কাছে আয়। মেয়েটা কোন দিকে যাবে, কোনটা তার আসল বাবা? আপনি হলে কি করতেন? আপনি হলে কোন দিকে যেতেন? একতলায় নাকি দোতলার সিঁড়ির ঘরে? কমেন্ট করে জানান। ভূত আছে কি নেই সেই নিয়ে তর্ক কিন্তু আমাদের বহুদিনের, কিন্তু যাই হোক, এই সিরিজে আমরা ভূত আছে কি নেই সেই নিয়ে কোনো ধরনের তর্কে যাই না। কিন্তু যারা আমার নতুন লিসেনার, যারা আজকেই আমাকে প্রথমবার শুনছেন, তাদের উদ্দেশ্যে বলে দিই, বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া সত্যিকারের ভূতের ঘটনা বলা হয়, এবং আপনিও চাইলে আমাকে আপনার জীবনে ঘটে যাওয়া এরকম কোনো ভৌতিক ঘটনা পাঠাতে পারেন, অথবা আপনার কোনো পরিচিত কারোর সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে সেটা কিন্তু অনায়াসে অবিলম্বে আমাকে পাঠিয়ে দিতে পারেন মেইল করে অথবা ভয়েস নোট করে। আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের সত্যিকারের ভূতের ঘটনাতে। তো আজকে যে ঘটনাটা আমি বলতে চলেছি, এই ঘটনাটা প্রায় 1990 সালের একটা ঘটনা, এবং এই ঘটনাটা ঘটেছিল শিলিগুড়িতে। যিনি আমাকে স্টোরিটা বলেছেন তার মামা ছিলেন 1990 সালে শিলিগুড়ির কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডের কাউন্সিলর, এবং যেহেতু পার্টি পলিটিক্সের লোক, তো বুঝতেই পারছেন থানার সাথে পুলিশের সাথে ওদের সম্পর্ক কিন্তু বেশ ভালো থাকে। তো সেই কাউন্সিলরের সাথে ওই থানার যিনি ওসি ছিলেন তার ছিল বেশ বন্ধুত্বপরায়ণ সম্পর্ক। তো সমস্ত কাজকর্ম সারা হয়ে গেলে কাউন্সিলর বাবু চলে যেতেন থানাতে, এবং থানায় গিয়ে ওসির সাথে জমিয়ে বেশ একটা আড্ডা দিতেন। এরকমই কোনো এক সন্ধ্যায় দুজন যখন আড্ডা দিচ্ছেন, এমন সময় দেখলেন থানাতে বেশ কয়েকজন ট্রাক ড্রাইভার এসছে একটা কমপ্লেন নিয়ে। কি কমপ্লেন নিয়ে আসছে? কমপ্লেনটা হলো, প্রত্যেকদিন রাত 11টার পরে ওরা যখন ট্রাক নিয়ে হাইওয়েতে বেরোয়, সেই সময় হাইওয়ের মাঝখানে একজন সাদা চুড়িদার পরা মেয়ে দাঁড়িয়ে থাকে, এবং ট্রাক ড্রাইভাররা নেমে যখন বলেন যে এখান থেকে চলে যাও, তখন মেয়েটা কোনো কথা না বলে সেখান থেকে হেঁটে 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 দূরে মাঠের মধ্যে চলে যায়। তো এই ঘটনা শোনার পর পুলিশ বলল, ঠিক আছে, তোমরা আর 1-2 দিন দেখো, যদি এরকম ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে আমরা স্পটে যাব। পুলিশ ব্যাপারটাকে যতটা হালকাভাবে দেখেছিল, ব্যাপারটা কিন্তু ঠিক ততটা হালকা নয়। ঠিক 2 দিন বাদে আরও গোটা 10 ট্রাক ড্রাইভার এসে সেম কমপ্লেন করালো। রাত 11টা থেকে 12টা নাগাদ একজন সাদা চুড়িদার পরা মেয়ে এসে হাইওয়েতে দাঁড়িয়ে থাকে, এবং তারা সেটা নিয়ে আশঙ্কা করছেন যে এটা কোনো ডাকাত দলের কারসাজি হতে পারে, কারণ ডাকাতরা অনেক সময় এরকম হাইওয়েতে লরির সামনে কখনো কোনো মেয়ে, কখনো কোনো বাচ্চা রেখে দিয়ে লরি থামায়, তারপর ডাকাতি করে। ব্যাপারটা কিন্তু বেশ সিরিয়াস। তো পুলিশ নিজেদের মধ্যে কথা বলল, এবং ওসি সাহেব তার সমস্ত ফোর্সকে বলল, চলো আজকে রাত্রিবেলা তাহলে আমরা পেট্রোলিং করি, দেখি কে ওখানে রয়েছে। এই শুনে কাউন্সিলর বলল যে আমারও তো বিশেষ কোনো কাজ নেই, চলুন আমিও যাই আপনার সাথে, দেখে আসি ব্যাপারটা কি হচ্ছে। তো ওসি বললেন যে আপনি যাবেন? ঠিক আছে, যেতেই পারেন, আমরা তো আর্মড থাকবো, অস্ত্রফস্ত্র থাকবে, কোনো চাপ নেই, চলুন দেখে তো আসি কি হচ্ছে। সেদিন রাত্রিবেলা থানা থেকে কাউন্সিলর এবং ওসি সহ আরও 2টো পেট্রোলিং কার বেরালো, এবং পুলিশ থেকে আগে থেকেই জানিয়ে দেওয়া হলো ট্রাক ড্রাইভারদেরকে যে তোমরা আজকে পাশের রাস্তা দিয়ে যাও, এবং এই রাস্তায় রাত্রিবেলা আজকে আমরা পেট্রোলিংয়ে থাকবো। ঘড়ির কাঁটায় তখন রাত 11:15। পুলিশ গাড়ি পেট্রোল করছে সেই রাস্তায়, যেই রাস্তা নিয়ে ট্রাক ড্রাইভারদের এত কমপ্লেন। পুলিশের গাড়ি আস্তে 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 যেতে 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 হঠাৎ করে দূর থেকে চোখে পড়লো একজন সাদা চুড়িদার পরা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। ওসি চমকে উঠলেন, আরে তো ঠিকই বলেছে। ওসি নির্দেশ দিলেন পেছনে পেট্রোলিং কারটাকে যে তোমরা একটু দূরে দাঁড়াও, আমি দেখি, এবং আমি দেখার পর যদি কিছু বেগরবাই দেখি তোমাদেরকে জানাবো, এবং তোমরা তখন সবাই চলে এসো, আমার সাথে 2-3 জন থাক, ব্যাস তাহলেই হবে। ওসি গাড়ি থেকে নেমে গেলেন, ধমকের সুরে বলে উঠলেন,
কি হলো এত রাত্রিবেলা এখানে? বাড়ি কোথায়? মেয়েটি কিন্তু কোনো জবাব দিল না। ওসি বিরক্ত হয়ে আবার বললেন, কি হলো, কথা কানে যাচ্ছে না নাকি? বাড়ি কোথায়? মেয়েটি এবার উল্টো দিকে ঘুরে মাঠের দিকে এক পা করে এগিয়ে যেতে থাকলো। ওসি, তার সাথে দুজন পুলিশ এবং পাশে কাউন্সিলর, তারাও আলতো আলতো পায়ে মেয়েটার পিছনে হাঁটতে শুরু করলেন। যতক্ষণ তারা মেয়েটার পিছনে হাঁটছেন, সবসময় যেন তাদের আর মেয়েটার মধ্যে একটা 10 হাতের দূরত্ব রয়েছে। মেয়েটা আস্তে আস্তে বেশ কয়েকটা খড়ের গাদার মধ্যেখান দিয়ে মাঠের মধ্যে ঢুকে গেল। সে সময় ওসি হঠাৎ করে সবাইকে বললেন যে দাঁড়াও, এমন অনেক সময় হয় যে ও খড়ের গাদার মধ্যে দিয়ে ঢুকলো এবং গাদার পিছনে ডাকাত ওয়েট করে, ঢুকলেই মেরে দেবে। কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখলো মেয়েটা ঠিক ওই 10 হাত দূরত্বে মাঠটার ভিতর ঢুকে দাঁড়িয়ে রয়েছে এবং ওদের দিকে তাকিয়ে রয়েছে। তো ওসি আরেকজন কনস্টেবলকে বললেন যে ঢোকো প্রথমে তুমি। কনস্টেবল ঢুকলো, না কোনো ডাকাত নেই চারপাশে। এবার ওসি ঢুকলেন, ঢুকে আবার মেয়েটার পেছন পেছন হাঁটতে শুরু করলেন। তখনও মেয়েটা ঠিক 10 হাত দূরত্ব মেনটেন করে হেঁটে চলেছে সামনের দিকে, মাঠের মধ্যিখানের দিকে। এবং বলা বাহুল্য, হাইওয়ের পাশের যে মাঠ, তার কিন্তু কোনো শেষ নেই। যত দূর চোখ যায় তত দূর শুধু মাঠই দেখতে পাওয়া যায়। তো সেরকমই একটা মাঠের মধ্যে মেয়েটা হেঁটেই চলেছে। কারোর মুখে একটা টু শব্দ নেই। ওসি শুধু বললেন যে দেখি কি করে, কোথায় যায়। এই কথাটা বলা মাত্র মেয়েটা হাঁটতে 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 মাঠের একটা নির্দিষ্ট জায়গায় হঠাৎ করে আবছা হয়ে অদৃশ্য হয়ে গেল। এবং এই ঘটনাটা দেখা মাত্র ওসি চিৎকার করে উঠলেন, এই মেয়েটা এক্ষুনি এখানে ছিল, কোথায় গেল? এইবার কিন্তু অন্যান্য পুলিশরা ভয় পেয়েছেন। কাউন্সিলরের গা দিয়ে তখন শীতল স্রোত বয়ে যাচ্ছে এবং ওসি ব্যাপারটা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন। তিনি সঙ্গে সঙ্গে অন্যান্য পুলিশ কনস্টেবলদের বললেন যে ওইখানে যাও, ওখানে গিয়ে এক্ষুনি একটা কাঠি পোতো এবং সকাল হতে না হতেই আজকে ওই জায়গা খুঁড়বো এবং খুঁড়ে দেখবো ভিতরে কি আছে। যেমন বলা তেমন কাজ। সূর্য উঠতে না উঠতে মাটি কাটার লোক এসে হাজির এবং সেই জায়গাটা কাটবার পর তারা ওখান থেকে যা পেলেন তাতে তাদের চক্ষু ছানা বড়া। সেখানে তারা পেলেন একটা সোনার হাড় এবং তার সাথে একটা কঙ্কালের বেশ কিছু হাড়। সেই যে সোনার হাড়টা তিনি পেলেন, সেই সোনার হাড় নিয়ে ওসি সঙ্গে সঙ্গে চলে গেলেন তাদের এরিয়ার বিভিন্ন সোনার দোকানে এবং প্রত্যেক সোনার দোকানে গিয়ে জিজ্ঞাসা করলেন, এই হাড়টাকে আপনার দোকান থেকে বানানো? এইভাবে খুঁজতে খুঁজতে তিনি সেই সোনার দোকানটা পেলেন যেই দোকানে এই সোনার হাড়টা সত্যিকারের তৈরি করা হয়েছিল। এবং এই সোনার হাড়টা কারা তৈরি করেছিলেন এবং এই সোনার হাড়টা কে কিনেছিলেন তার খোঁজ নিতে ওসি জানতে পারলেন এটা সেই অঞ্চলেরই একজন নামকরা শিক্ষকের বাড়ির সোনার হার। তো ওসি সঙ্গে সঙ্গে আর লেট না করে সকাল সকাল চলে গেলেন সেই শিক্ষকের বাড়িতে। পাড়ার লোককে একটু এদিক ওদিক জিজ্ঞাসা করতেই সেই শিক্ষকের বাড়ি পাড়ার লোক দেখিয়ে দিল, কারণ তখনকার দিনের শিক্ষক তারা কিন্তু বেশ প্রভাব প্রতিপত্তিশালী হতো, তাদেরকে প্রায় প্রত্যেকেই চিনতেন। ওসি চলে গেলেন সেই শিক্ষকের বাড়িতে এবং গিয়ে কলিং বেল মারতেই ভেতর থেকে একজন বৃদ্ধ লোক বেরিয়ে আসলেন। সে বৃদ্ধ লোককে ওসি জিজ্ঞাসা করলেন, এই হাড়টা কি আপনার বাড়ির? তো বৃদ্ধ লোকটি সেই হাড়টি দেখে হাউ হাউ করে কেঁদে ফেললেন এবং বললেন, হ্যাঁ এটা তো আমার বাড়ির, কিন্তু আপনি কি করে পেলেন? বলছে, ওসি বলছেন তখন যে কেন, এর কি কোনো ঘটনা আছে? তখন বৃদ্ধ লোকটি বললেন, হ্যাঁ স্যার, এটা তো আমার মেয়ে নিয়ে পালিয়ে গেছিল। ওই পাশের পাড়ার একটা ছেলের সাথে প্রেম করেছিল, প্রেম করে যেহেতু আমরা বাড়ির থেকে মেনে নেইনি, ও মায়ের সব গয়না গাটি সবকিছু নিয়ে, হাড় শুদ্ধ সবকিছু নিয়ে ও বাড়ি থেকে পালিয়ে যায় সেই ছেলেটার সাথে। তো ওসি বলে, কি বলছেন, তারপর আপনারা খোঁজ নেননি আপনার মেয়ের? না স্যার, আমরা আর খোঁজ নেইনি, কারণ এটা আমাদের কাছে এক বড় অপমানের বিষয়। আমরা একটা প্রতিপত্তিশালী একজন পরিবার, আমাদের পরিবারের মেয়ে এরকম পালিয়ে গেছে, তাও একটা বেকার ছেলের সাথে, এ আমাদের কাছে লজ্জার বিষয়। তো ওসি বললেন যে ছেলের নাম কি, অ্যাড্রেস দিন এবং
মনে হয় না আপনার মেয়ে আর বেঁচে আছে। আপনি এক কাজ করুন, ওই ছেলের নামে একটা FIR করে দিন এক্ষুনি, এবং আমরা যাতে সহজেই ওকে তুলে আনতে পারি। বলা মাত্র FIR হয়ে গেল থানায় গিয়ে, এবং তারপর ওসি চলে গেলেন তার পুরো ফোর্স সহ সেই পাড়ায় ওই ছেলের বাড়িতে। এবং সেই ছেলে তখন বাড়ির উঠোনে বসে তামাক ফুঁকছেন। ওসি সঙ্গে সঙ্গে সেই ছেলের কলার ধরে হাড়টা দেখে বললেন, হাড়টা চিনিস তুই? ছেলের তখন চক্ষু বিস্ফারিত। ওসি ধমকে দিয়ে বললেন যে কি হলো বল, হাড়টা চিনিস তুই? ছেলেটা তখন অবাক হয়ে গেছে, চল থানায় চল বলে ওকে থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে গিয়ে প্রচুর পিটিয়েছে। পেটানোর পর ছেলে স্বীকার করেছে যে হ্যাঁ, সে হাড়টা চেনে। ঘটনাটা হলো এরকম, ছেলের স্বীকারোক্তি অনুযায়ী ওই মেয়ের সাথে পালিয়ে বিয়ে করবার পর সেই ছেলেটা একটা নতুন বিজনেস খোলার চেষ্টা করেছিল তার বন্ধু বান্ধবদের সাথে। তার বন্ধু বান্ধবদের সাথে বিজনেস খোলবার জন্য ছেলেটার অনেক টাকার প্রয়োজন ছিল। তাই জন্য ছেলেটি সেই তার স্ত্রীকে বলেছিলেন যে তোমার হাড় দাও, আমি বিক্রি করে বিজনেস করব। এবং ওই হাড়টা দিতে মেয়েটি রাজি হয়নি। সেই কারণে ছেলেটা এবং তার বন্ধুরা মিলে ওই মেয়েটাকে খুন করে, এবং খুন করে ওই মাঠের ঠিক ওই মধ্যিখানে ডেড বডিটাকে পুঁতে দিয়ে হাপিস হয়ে যায়। এবং তারপর থেকে মেয়েটার আর কোনো খোঁজ নেই। এই ছিল ঘটনা। এই ধরনের ঘটনা আমরা বহু হয়তো পড়েছি আগে, কিন্তু যে ঘটনা আমরা পড়েছি লেখা ঘটনা, সেগুলো তো কোনো না কোনো সত্যি ঘটনা থেকেই তৈরি হয়। তো একটা দারুণ একটা ঘটনা, যে যার সাথে অন্যায় হলো সে মৃত্যুর পরেও কিভাবে প্রতিশোধ নিল। একটা দারুণ একটা ঘটনা এটা। তো এমন অনেক সময় থাকে যে সময় আইন যদি ন্যায় নাও দিতে পারে, কোনো না কোনো উপায় ন্যায় কিন্তু মানুষ পায়, সেটা মৃত্যুর আগে হোক কিংবা মৃত্যুর পরে। আসসালামু আলাইকুম, আমি নুসরাত হোসেন বলছি গাজীপুর থেকে। আজকে আমি আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করতে চাই। তো আমি যখন প্রথম ক্লাস 7-এ পড়ি, তখন থেকে আসলে ঘটনার সূত্রপাত। সেই সময় আমাদের বাসায় একটা মেয়ে কাজ করতো। তো কোনো ইম্পর্টেন্ট কাজে তাকে বাড়িতে যেতে হয়, তার বাড়িতে আর কি, সেটা ছিল উত্তরবঙ্গ। তো সেজন্য আমাকে একা শুতে হয়েছিল আর কি। বাবা মা এক রুমে, আমি আর এক রুমে। আমার বোন তখন ছোট ছিল, দ্যাটস ওয়াই সে বাবা মার সাথে শুতো। তো প্রথম রাত্রে আমি খুব এক্সাইটেড ছিলাম যে হ্যাঁ, বড় হয়ে গেছি, একা একা শুবো। তখন শীতকাল ছিল। তো আমি রুমের দরজা বন্ধ করে সুন্দর শুতে গেলাম, লাইট অফ। তো একটা আমাদের রুমে, সেই রুমে, আমার রুমে আলনা ছিল একটা। তো আলনার এক কিনারায় একটা সাদা শার্ট, বাবার একটা সাদা শার্ট, এখনো মনে আছে, ফুল হাতা ঝুলানো ছিল। তো আমি কিছুক্ষণ, সবাই একটা জিনিস খেয়াল করবেন যে অন্ধকারে সাদা জিনিস বেশি দেখা যায়, ভিজিবল হয় বেশি। তো একটা সময় আমি অনেকক্ষণ ধরে তাকে একটা জিনিস লক্ষ্য করলাম, যে সাদা শার্টের একটা স্লিভ, সেটা আমার দিকে পয়েন্ট করা, এবং ওইটার দিকে কতক্ষণ তাকিয়ে আমি, মানে আমার আউট অফ মাইন্ড, আমি যেটা কিভাবে সম্ভব। আমি তখন ছোট ছিলাম, তখন অত কিছু ভাবি নাই, জাস্ট লেপ মুড়ি দিয়ে কিছু সূরা বলতে বলতে ঘুমিয়ে গেছি। সকালবেলা এটা আমার মাথায়ও ছিল না, এবং এটা কি ছিল মনে করলাম মানে কোনো কিছু একটা হবে, হয়তো এটাকে অতটা গুরুত্ব দেইনি। বাট মেইন ঘটনা শুরু হয় যখন আমি আমার গ্রাজুয়েশন ফার্স্ট ইয়ারে, তখন থেকে মেইন ঘটনার সূত্রপাত। সেই সময় আমি আমার বোনের সাথে থাকতাম আমার রুমে। তো একদিন শুয়ে আছি, মশারি টানানো ছিল। তো প্রথম রাত্রে দেখলাম যে আমার পায়ে কেউ টোকা দিল, এবং সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। পাশে আমি ভাবলাম যে আমার বোনেরই পা হয়তো লেগেছে, এজন্য জাস্ট এরকম একটা ফিলিং হলো যে পায়ে কেউ টোকা দিয়েছে। তো আমি অতটা গুরুত্ব দিইনি। সেকেন্ড রাত্রে সেম একই ঘটনা, এবং সেটা ছিল আরো বেশি স্পষ্ট এবং আরো বেশি জোরে টোকাটা ছিল। তো আমি হুট করে সাথে সাথে ঘুম থেকে উঠে দেখলাম যে আমার বোনের পা যেখানে আছে সেখান থেকে
টোকা দেওয়া ওভাবে যে আঙুলে সাধারণত টোকা দেওয়া এক জিনিস আর পায়ে পা লেগে ওই ফিলিংসটা হওয়া আরেক জিনিস, তো এটা টোটালি ইম্পসিবল ছিল। আচ্ছা যাই হোক, এগুলো আমি ততটা গুরুত্ব দেইনি, বাট তখন থেকে আসলে মেইন জিনিসগুলোর সূত্রপাত। তো ধীরে ধীরে দেখলাম যে আমার সন্ধ্যা হলেই ভয় লাগা শুরু করতো। নিজের চুল আঁচড়াতে পারতাম না, চুল খোলা দেখলে, কালো চুল দেখলে আমার ভয় লাগতো। সারাদিন আমি ভালো থাকতাম, ভার্সিটি কোচিং এগুলো নিয়ে বিজি থাকতাম, বাট যখন বাসে আসতাম সন্ধ্যাটা হলেই আমার রাজ্যের ভয় এসে আমাকে হানা দিত। তো ঘটনার শুরু প্রায় প্রত্যেক রাতে আমি নানা রকম জিনিস দেখতাম। যেরকম এক রাতে দেখলাম যে কিছু ছোট ছোট বাচ্চার কঙ্কাল, কিছু ছোট ছোট, যেরকম মামি টুতে আমরা দেখে থাকবো যে কিছু কিছু ছোট ছোট পিগমি টাইপ কঙ্কাল, এগুলো আমার দিকে তেড়ে আসছে। আমি সাধারণত লাইট অন করে সবসময় ঘুমাতে যেতাম, বাট সেদিন আমি ঘুমিয়ে যাওয়ার পরে আমার মা লাইটটা অফ করে দেয়। তো হুট করে মাঝরাতে আমার ফিলিং হয় যে মানে কিছু আমাকে দেখছে। তো এক কোণা থেকে দেখলাম অসংখ্য ছোট ছোট এরকম কঙ্কাল আমার দিকে হানা দিচ্ছে, আমাকে ভয় দেখাচ্ছে। আমি যখন এগুলো দেখতাম, আমার একটা প্লাস পয়েন্ট ছিল, তখনই চোখটা বন্ধ করে আমি আয়াতুল কুরসি পড়া শুরু করতাম, এবং দেখলাম যে আয়াতুল কুরসি পড়ার সাথে সাথে সেগুলো ভয় পাচ্ছে, বাট এগুলো এরকম না পিছিয়ে যাচ্ছে, আমাকে অ্যাটাক করার জন্য একবার আসছে আবার পিছিয়ে যাচ্ছে। তো আমি সাহস করে উঠে লাইটটা অন করি, দেখি কিছুই নেই। আরেক রাতে দেখলাম যে সেদিন ওই রাত্রে ওই মাসটা রমজান মাস ছিল। তো আমি ঘুমিয়েছিলাম আমার বোন পাশে। দেখলাম যে আমার ড্রেসিং টেবিলের উপর একজন লোক বসে আছে, আরেকজন লোক আমার দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। যে লোকটা ড্রেসিং টেবিলে বসা সে খুবই হাট্টাকাট্টা, স্বাস্থ্যবান, হেলদি ছিল, এবং যে দরজার পাশে কিনারায় হেলান দিয়ে সে একবারে জাস্ট লাইক মানে এরকম শুকনা, এরকম অ্যানারক্সিক মানুষ সাধারণত হয় না, এরকম শুকনা একবারে পাটকাঠির মতো সে দাঁড়িয়েছিল। দুইজনেই ঝলমলে পোশাক পরা এবং দাঁড়িয়ে দুইজনেই আমার দিকে দৃষ্টি করা, ওদের দুইজনের মুখ বোঝা যাচ্ছে না। আমি দেখে যখন এগুলো দেখতাম আমি কোনো কিছু বলতে পারতাম না, মুখ দিয়ে আমার কথা বের হতো না, আমার সারা শরীর ঠান্ডা হয়ে যেত, বোবায় ধরা টাইপ এরকম একটা ফিলিংস আমার হতো। আমি যে কাউকে পাশে শুয়ে থাকা অবস্থায় কাউকে যে ডাকবো সেই শক্তিটা আমার থাকতো না। আমি চোখ বন্ধ করে আল্লাহর নাম নিতাম, আয়াতুল কুরসি পড়লাম, দেখলাম যে আস্তে আস্তে ছোট হতে হতে এগুলো জাস্ট ভ্যানিশড হয়ে গেল। বাসায় অনেকবার জানানোর পরেও আমার বাবা মা কোনো গুরুত্ব দিত না। তো এটা আমার কাছে খুব উইয়ার্ড লাগতো, কেন? এটা কি শুধুই প্যারানরমাল কিছু, নাকি এর পেছনে আরো অন্য কোনো রিজন আছে? তো মাঝখানে একটা কথা বলে রাখা ভালো, আমার যিনি হাজবেন্ড এখন, তার সাথে আমার দেখা হয় স্কুল লাইফে। সো স্বাভাবিক একটা 9-10-এর মেয়ে যখন কোনো রিলেশনে জড়িয়ে পড়ে, ওটা অবশ্যই তার প্যারেন্টস ভালো চোখে দেখবে না। সো তার থেকে, আমার হাজবেন্ডের থেকে আমাকে আলাদা করার জন্য আমি শুনেছিলাম ক্লাস 10-এ থাকতে আমার বাবা তাবিজ করেছিল আমাকে, এবং সেটা ছিল, আমার বাবা এখানে বলে রাখা ভালো, সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তো। তিনি একজন, আমার বাবা মা দুইজনই সরকারি কর্মকর্তা। তো সেই সুবাদে আমরা কোয়ার্টারে থাকতাম। তো আমাদের বিল্ডিং এর এক বিল্ডিং পরেই ছিল কবরস্থান। আমি শুনেছি যে, ওদেরকে আমি সরাসরি বলতে শুনেছি যে আমার বাবা 2 কবরের মাঝখানে তাবিজ পুঁতে দিয়েছিল আমাকে আমার হাজবেন্ডের কাছ থেকে আলাদা করার জন্য, এবং এখানে মজার বিষয় হচ্ছে সেটা কাজও করেছিল। আমরা সেপারেটেড ছিলাম অ্যাবাউট 1 year, উইথ গড গ্রেস আমরা আবার রিইউনাইটেড হয়েছিলাম বলতে হবে অ্যাকচুয়ালি, যখন আমরা কলেজে পড়ি। তো এটার কার্যকারিতা ছিল অ্যাকচুয়ালি 1 বছরের মতো। পরে আমি জানি না কিভাবে আবার যোগাযোগ হয় বা সবকিছু ঠিকঠাক হয়ে যায়, আলহামদুলিল্লাহ। তো এরপরে আমি যে ঘটনাগুলো ফেস করছিলাম, তার কিছুদিন আগে আমার ছোট মামার বিয়ে হয়েছিল, এবং সেই বিয়েতে আবার এটা জানাজানি হয় যে আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক কন্টিনিউ হচ্ছে।
সো তারা ভেতরে ভেতরে অনেক কিছু প্ল্যান করে এবং এগুলার ফলাফল হচ্ছে আমি যেগুলা ফেস করছি তা। তো এরকম অনেক ঘটনায় ঘটতে শুরু করলো আমার সাথে। আমি এটার জন্য কি পরিমাণ ফিজিক্যাল এবং মেন্টাল পেইনের মধ্যে দিয়ে গিয়েছি সেটা যার উপর তাবিজ কবজ করা হয়েছে সে ছাড়া অন্য কেউ বলতে পারবে না। অন্যজনের কাছে মনে হতে পারে এটা খুবই একটা মামুলি বিষয়, বাট না, আমি গ্যারান্টি দিতে পারি যে কুফরি কালাম যে একটা মানুষের লাইফকে কতটা হেল্প করে দিতে পারে তা আমি বলতে পারবো, গ্যারান্টি দিতে পারবো। আমার তখন ভার্সিটিতে যেতে হতো গাজীপুর টু বনানী, আমি হোস্টেলে থাকতাম না, তো এভরি সিঙ্গেল ডে আমাকে ট্রাভেল করতে হতো। 6টার সময় আমার ট্রেন ধরতে হতো, আবার আস্তে আস্তে আমার রাত 8টা। এরপরে আমি সারা রাত ঘুমাতাম না, এমনও গিয়েছে 1 সপ্তাহ 2 সপ্তাহ আমি না ঘুমিয়ে কাটিয়েছি। ভয়ে আমার ঘুম আসতো না এবং চোখ বন্ধ করলে আমার মনে হতো আমার রুমে there's someone, কেউ হাঁটছে, কেউ কথা বলছে, এরকম মনে হতো। সারাক্ষণ সন্ধ্যা হলেই মনে হতো আমার পিছনে কেউ আছে, এরকম মনে হতো। তো একদিন দুপুরবেলা আমার মা আর আমার বোন বাজারে গিয়ে যাবে, তো সেই সময় আমার প্রচন্ড ঘুমের মধ্যে ছিলাম। তো তারা আমাকে জাস্ট ইনফর্ম করলো যে আমরা বাজারে যাচ্ছি, তুমি দরজাটা লাগিয়ে দাও। তো আমি দরজাটা ঘুমের মধ্যে লাগিয়ে দিয়ে শুলাম। তো কিছুক্ষণ পর হঠাৎ করে উঠে দেখি আমার রুমে হাজার হাজার লোকের শব্দ, মনে হচ্ছে রুম ভর্তি মানুষ এবং হাজার হাজার ঝিঝি পোকা ডাকার শব্দ। তো আমি এগুলা দেখে আমি অজ্ঞান হয়ে গিয়ে, আমি কাউকে দেখছিলাম না, এগুলো শুনে আমি জাস্ট অজ্ঞান হয়ে গিয়েছিলাম নাকি আমার কি হলো আমি বলতে পারবো না, আমি জাস্ট গভীর ঘুমে তলিয়ে গেলাম। এরপরে আমার ঘুম ভাঙলো কলিং বেলের শব্দে। আমার মা আসলো, বোন আসলো। তাদেরকে আমরা যতই বলতাম তারা আমার কথায় কোনো পাত্তা দিত না, গুরুত্ব দিত না, যেগুলো তোমার মনের ভুল। তোমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঘুমানোর সময় বাড়ি বন্ধ করে শোয়, সো ইটস ইম্পসিবল, এটা তোমার মনের কল্পনা বা সামথিং এরকম কিছু। তো আমি রাত্রেবেলা অনেক চেষ্টা করে আমার বোনকে আমার সাথে শুতে বললে ও শুতো না, ও আব্বু আম্মুর সাথেই শুতো। আমি একা একা শুতাম, দেখা যেত অনেক সময় আমি ঘুমাতাম না বা চোখটা বন্ধ করলে আমার মনে হতো যে কেউ আছে। আমি দেখা যেত লাস্টের দিকে আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। বালিশের নিচে শুকনা মরিচ, রসুন, ম্যাচের কাঠি, লোহা, ছুরি নিয়ে আমি ঘুমাতে যেতাম। এবং একদিন এমনও আছে ছুরি নিয়ে ঘুমাচ্ছি, পেছন দিক থেকে একটা তাচ্ছিল্যের হাসি, সামথিং লাইক যে ছুরি নিয়ে আমাদের কি করতে পারবে তুমি, এরকম একটা হাসি। সাথে সাথে আমি ঘুম ভেঙে জাস্ট আমি মনে হচ্ছিল ছুরিটা নিয়ে আমি কাউকে খুন করবো বা এরকম ভাবে উদ্যত হলাম। দেখলাম না, কিছুই নেই, বরাবরের মতো কিছুই নেই। সো এগুলো থেকে বের হওয়ার জন্য আমি অনেক ট্রাই করছিলাম, আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ কিছু করো। কারণ মাঝে মধ্যে আমি কাঁদতাম যে আমার সাথে কেন এগুলা হচ্ছে, আমার সাথে এগুলা রিজন কি। তো এর মধ্যে অনেক ঘটনা ঘটতো, অনেক কিছু আমি ফিল করতাম, বাট এটা রিজন কেন হচ্ছে আমি বুঝতাম না। এর মাঝে আমাদের বাসায় রিনোভেশনের কাজ চলছিল। আমার রুমের একটা তাক ছিল, রুমের তাক থেকে যে রিনোভেশনের কর্মীরা, সে একটা তাবিজ দিল। তাবিজটা কে বা কারা রেখেছে আই হ্যাড নো আইডিয়া। আমি তাবিজটা দেখলাম, খুললাম, কিছুই বুঝলাম না, কিছু আরবি লেখা ছিল। তো যাই হোক, এটা নিয়ে বাবাকে বললাম, ওরা বললো যে তারা কিছুই জানে না। তো মাঝখানে দেখেছিলাম যে বাবা মা তাবিজ পড়েছিল, তারা দুজন। হুট করে কেনই বা তাবিজ পড়বে, কারণ তাদের কখনো আমি দেখিনি তাবিজ পড়তে। হুট করে কেনই বা তাবিজ পড়া শুরু করলো, কেনই বা কি কারণ আমি বুঝে উঠতে পারছিলাম না। তো এই সময়ের মধ্যে আমার যে হাজবেন্ড, তার সাথে তখন আমার সম্পর্ক কন্টিনিউ হচ্ছিল, তার সাথে আমার সম্পর্কের অবনতি ঘটে। দেখা যেত যে আমি যে মেয়েটা সবসময় নিজেকে শালীন ভাবে রাখতো, সবসময় অন্যদের থেকে নিজেকে একটু দূরত্ব বজায় রেখে চলতো, সবসময় তার সম্পর্কটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিত, সে এখন দেখা যাচ্ছে যে ফ্র্যাঙ্কলি অন্য ছেলেদের প্রতি তার অ্যাট্রাকশন বেড়ে গেছে। ফেসবুকে হোক, সরাসরি হোক, তাকে তখন আর আমার হাজবেন্ডকে ভালো লাগতো না, যেটা সত্যি কথা, ভালোই লাগতো না, উইদাউট এনি রিজন আমার ভালো লাগতো না। দেখা যেত আগে ফেসবুক ইউজ করতাম না, বাট ফেসবুকে আমি এখন অনেক বেশি অ্যাক্টিভ আগের চেয়ে।
অনেক ছেলেদের সাথে চ্যাটিং করছি, এগুলো আমার হাজবেন্ড পছন্দ করতো না। তো একটা পর্যায়ে গিয়ে আমি অন্য এক ছেলের সাথে ইনভলভ হয়ে যাই এবং এই রিজনের কারণে আমাদের সম্পর্কটা ভেঙে যায়। আমি আমার পাস্ট হিস্ট্রি থেকে আমি মনে করতাম যে বাবা মা হয়তো আবার কিছু করেছে, বাট আমার তেমন কিছুই ছিল না, যে হ্যাঁ আচ্ছা হয়েছে, ঠিক আছে, এটা ন্যাচারালি হতেই পারতো, যা হয়েছে ভালোই হয়েছে, আমি প্রেজেন্ট যে ছেলে তার সাথে সুখে থাকবো, যা গিয়েছে। আমার তখন তার প্রতি কোনো ফিলিংসই ছিল না। আচ্ছা যাই হোক, এরপরে আমি লাস্ট ঘটনাটা যখন ঘটে, সেটাও রমজানের সময়, তখন আমি আর মা শুয়ে আছি। তো আমি খাটের কিনারায় শুয়েছি, মা আমার পিছে ঘুমাচ্ছে। হুট করে মনে হলো আমার সামনে কেউ। তো চোখ খুলে দেখি আমার বোন, সে চুল টুল খুলে দাঁড়িয়ে আছে আমার সামনে এবং আমাকে এইভাবে জাস্ট উপর থেকে দেখছে। আমি জাস্ট বুঝে উঠতে পারলাম না, কিছুক্ষণ আগে তাকে দেখলাম পড়ার টেবিলে পড়তে বসেছে, সে এখানে কিভাবে আসলো। আর তখন আমি আসতেও পারে, বাট আমার কেন জানি খুব ভয় লাগা শুরু করলো। আসলো তো আমাকে এইভাবে দেখার কথা না। তো আমি যে পিছনে আমার মাকে ডাকবো, সেই শক্তিটুকু আমি হারিয়ে ফেললাম। মাকে ডাকতে যাব, ওই জিনিসটা দরজা দিয়ে না গিয়ে আমার খাটের কিনারা দিয়ে চলে গেল দেয়ালের দিকে, যেটা একটা হিউম্যান বিং এর পক্ষে টোটালি ইম্পসিবল। সো আমি মাকে ডাকলাম, উঠলাম, আমার বোনকে বললাম, সে পড়ছে, যেটা হওয়ার কথা ছিল, সে পড়ছে বরাবরের মতো, সে আমার রুমে যায়নি। তো এই ঘটনার পর আমি স্ট্রংলি ডিসিশন নিলাম যে না, আমাকে হুজুর দেখাও, না হলে আমি এভাবে পারছি না। আমি মেন্টালি আর পেইন, ফিজিক্যালি আর পেইন নিতে পারবো না। এটাতে আমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়ছিলাম, মেন্টালি ফিজিক্যালি রাতে ঘুমাতে পারতাম না। তার উপর আমার ব্রেকআপ, ওকে সরাসরি আমি মন থেকে ভুলতে পারতাম না, আবার দেখা যেত ভালোও লাগতো না, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। তো নানুর বাসায় আমাকে এক হুজুর দেখানো হলো। সে বলল যে, উনি রিজন গুলা জিজ্ঞাসা করলো যে কি কি হয়, আমি কি কোথাও চলে যাই বা রাত্রিবেলা উঠে কোথাও চলে যাই নাকি বাসায় থাকি, বা কিরকম জিনিস ফেস করি, আমি সবকিছু ডিটেলে বললাম। তো উনি শুনলেন, শোনার পরে পানি পড়া দিলেন, বললেন যে মঙ্গলবার এবং শনিবার রুমের মধ্যে যেটাতে এবং রুম চেঞ্জ না করতে, এবং বললেন যে ঘুমানোর সময় বুকের মধ্যে অথবা হাতের মধ্যে বিসমিল্লাহ বলে ওমর, আইন, মিম, রা, এই 3টা ওয়ার্ড লিখে শুতে। তো আমি তাই রিচুয়ালস গুলা ফলো করা শুরু করলাম এবং দেখলাম যে একটা জিনিস খেয়াল করলাম, এগুলো যেগুলো আমার সাথে হচ্ছে সেগুলো যে হুট করে রিচুয়ালস গুলা ফলো করার পর বা পালন করার পর চলে যাচ্ছে তা না, বাট যাচ্ছে গ্র্যাজুয়ালি, খুবই গ্র্যাজুয়ালি। সেগুলো এখন আমাকে হয়তো কাছে আসতে পারে না, বাট হ্যাঁ কিছুটা ডিস্টেন্স রেখে আমাকে ভয় দেখায়। তখন আমি ঘুমের মধ্যে চিল্লায় উঠতাম, নানা রকম স্বপ্ন দেখতাম, আজে বাজে স্বপ্ন। তো এরপরে আরো কয়েক মাস পরে আমি সামহাও জানতে পারি, অনেক জোরাজুরি করার পর আমার বোনের কাছ থেকে আমি জানতে পারি যে বরাবরের মতো আমার বাবা মা, আমার ফ্যামিলি আমাকে তাবিজ করেছিল আমার হাজবেন্ডের কাছ থেকে দূরে সরানোর জন্য, এবং সেটা করেছিল আমার মামার বাসায়, আর কি অ্যাকচুয়ালি আমার নানুর বাসায়। আমার খালার সাথে এক লোক চাকরি করত, সে আরেক হুজুরকে জানতো, যে থাকতো গাজীপুর টঙ্গীতে, সে জিন পালতো। সো তাকে ডেকে আনা হয়েছিল। প্রথমবার তারা নিজ দায়িত্বে তাবিজ কবজ করেছিল, হ্যাঁ এটা স্টে করেছিল, বাট এবার ওরা কোনো রিস্ক নেয়নি, সরাসরি জিনের মাধ্যমে কাজটা করেছিল। এবং নানু বাসায় সেটা 2টা জিন নামানো হয়েছিল। আমার মামা সেখানে উপস্থিত ছিল, আমার খালাতো ভাই ছিল, আর কে ছিল আমার মনে নেই, আমি জানি না। সমস্ত ঘর অন্ধকার করে দেওয়া হয়েছিল। আমার মামিকে তার শ্বশুর বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল, কারণ নিউলি ম্যারিড, তো অবশ্যই চাইবে না সেগুলো ফেস করতে। তো জিন আসে, 2টো জিন ছিল, যাদেরকে আমি আগে বলেছিলাম, 2জনকে আমি দেখেছিলাম আমার ড্রেসিং টেবিলের উপরে বসা, তারাই ছিল। তো তাদের ভাষ্য মতে তারা বললো যে 2টো জিন ছিল মুসা আলাইহিস সালামের যুগের, এবং তারা তাদের কথায় কাজ করেছিল তাদের মতো, এবং যেটা ফলো তারা পেয়েছিল। বাট
তারা তাদের কাজ করে যাওয়ার পরও আমার সঙ্গ ছাড়েনি। মাঝখানে এখানে বলে রাখা ভালো, আমি একটা স্বপ্ন দেখেছিলাম যেটা টোটালি বাস্তবের মতো। এরকম স্বপ্ন আমি প্রায় দেখতাম যে একটা ছেলে সে আমাকে ধরে, জাস্ট আমরা যেরকম নিউলি ম্যারিড কাপলরা একজন আরেকজনকে ধরে ছবি তোলে স্টুডিওতে, সামথিং লাইক দ্যাট, এরকম আমি স্বপ্ন দেখতাম। তো ওরা ওদের কাজ করে যাওয়ার পরও আমাকে ছেড়ে যেতে চায়নি। তো এই জন্যই আমি নানা রকম উইয়ার্ড এসব জিনিস দেখতাম, ফেস করতাম। তো এরপরে আস্তে আস্তে এগুলো চলে যে যায় না, এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আমি যতটুকু জানি বা আমি আমার লাইফ থেকে যতটুকু ফিল করেছি যে যেখানে ব্ল্যাক ম্যাজিক করা হয় সেই জায়গাটা পজেসড হয়ে যায় এবং সেখান থেকে সহজে জিনিসগুলো যেতে চায় না। হ্যাঁ যায়, বাট আবার ওটা ফিরে আসে। তো আমি আমার রুমে কখনো রাত্রেবেলা শান্তি মতো ঘুমিয়েছি এটা আমি বলতে পারবো না। দেখা যেত যে সারা রাত আমার রুমে অডিও তেসুরা বাকারা বা এরকম কোনো সুরা চলতো, আমি একটু যাও ঘুমাতাম, মনে হতো যে কেউ আমার সামনে আছে, কেউ আমার সামনে আছে, আমি এগুলো ফিল করতাম। তো যাই হোক, এখন আমি আমার হাজবেন্ডের বাসায়, কারণ আল্লাহ যা ইচ্ছা করে তা হাজার কুফরি কালাম, হাজার তাবিজ কবজ দিয়েও তা করা সম্ভব না। মানুষের ভাগ্যে যা আছে তা হবেই। আলহামদুলিল্লাহ আমার সাথে এরকম কোনো ঘটনা, এরকম কোনো কিছু হয়নি যার জন্য আমাকে হাজবেন্ডকে হারাতে হয়েছে। বাট অবশ্যই আমার অনেক ফিজিক্যাল এবং মেন্টাল পেইনের মধ্য দিয়ে যেতে হয়েছে। আমি চাবো না এরকম কোনো কিছু কারোর সাথে করা হোক, কারণ কুফরি কালাম করা খুবই বাজে একটা জিনিস। সেটা যে কেউই করুক না কেন, ভালোর জন্য করা হলেও খুবই খুবই বাজে একটা জিনিস। এটা আমি আমার নিজের লাইফ থেকে দেখে শিখেছি, বুঝেছি এটা কতটা মেন্টাল এবং শারীরিক পেইন দিতে পারে একটা মানুষকে, সেটা আমি বুঝেছি। তো এই ছিল আমার ঘটনা। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ঘটনাটা ভাইয়া প্লে করবেন। সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন সবাই। আসসালাম।